বিশ্বজুড়ে রাজবাড়ী, টিভি রাজবাড়ী। প্রিয় দর্শক, টিভি রাজবাড়ির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ বেগম। শুরু করছি টিভি রাজবাড়ির বিশেষ সাক্ষাৎকার ধর্মীয় অনুষ্ঠান রাজ দরবার। এই অনুষ্ঠানে আমরা জেলার গুণীজনদের সাক্ষাৎকার প্রচার করব, এটাই আমাদের উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জেলার জনপ্রিয় শিক্ষক, সাবেক শিক্ষা কর্মকর্তা ও আলোকিত সংগঠক সৈয়দ সিদ্দিকুর রহমান স্যার। কথা বলছি তার সাথে। সৈয়দ সিদ্দিকুর রহমান, আপনার অবসর জীবন কেমন কাটছে? ধন্যবাদ। অবসর অর্থ হচ্ছে একটা নতুন জীবনে প্রবেশ। অনেকেই অবসর জীবনটিকে সহজভাবে নিতে পারে না, কিন্তু আমি অবসরে যাওয়ার পূর্বে আমার একটা মানসিক প্রস্তুতি ছিল যে আমাকে অবসরে যেতে হবে এবং এই বিষয়টিকে মেনে নিতে হবে। তো আমি সেভাবেই অবসরে যাই, কিন্তু এর মধ্যে আমার একটা পারিবারিক বিপর্যয় ঘটে যায়। তারপরেও সব মিলায় ভালো আছে। প্রথমেই শুরু করতে চাই আপনার শিক্ষকতা পেশা নিয়ে। আপনি এই পেশায় কিভাবে এলেন? আমি আমাদের দেশের যে বাস্তবতা, তাতে ইচ্ছে করলেই একজন তার পছন্দের পেশা নির্বাচন করতে পারে না, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। কারণ আমি নিজেই আমার ছাত্রজীবন থেকেই একটা লালিত স্বপ্ন ছিল যে আমি শিক্ষক হব। সেই ক্ষেত্রে আমার অনুপ্রেরণা হলো আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষকেরা। তাদেরকে দেখে দেখে তাদেরকে আমি নায়ক মনে করেছি এবং আমি মনে করেছি যে জীবনে যদি শিক্ষক হতে পারি তাহলে জীবনটি সার্থক হবে। ঠিক তাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমি শিক্ষা জীবন শেষ করে আমি শিক্ষকতায় প্রবেশ করি। আপনি তো অনেকগুলো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। আমরা কি সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারি? হ্যাঁ, আমি অনেকগুলো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি। আমি শিক্ষা জীবন শেষে আমি আমাদের পাশের গ্রামের স্কুল আল হাজিজি মাধ্যমিক বিদ্যালয়, এখানে প্রথম শিক্ষকতা শুরু করি। এখানে আমি 4-5 বছর শিক্ষকতা করি। এখান থেকে আমি ওই স্কুলে সহকারী প্রধান শিক্ষক ছিলাম। ওখানে আমার বেশ কর্মজীবনের প্রথম পর্যায়ে এবং খুব ভালো লাগার কিছু স্মৃতি আছে। ওই স্কুলের ছেলেমেয়েরা এখন অনেকেই প্রতিষ্ঠিত। পরবর্তীতে আমি ওখান থেকে ফরিদপুর হাই স্কুলে আসি। ফরিদপুরে বেশ একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। ফরিদপুর থেকে আবার আমি আমার এলাকায় কাশিয়ানিয়ামে খালেক কলেজে চলে যাই। ওখানে কিছুদিন শিক্ষকতা করি, অল্প কিছুদিন। ওখান থেকে শিক্ষকতার পরেই আমি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করি। সরকারি উচ্চ বিদ্যালয়ে আমার মূলত শিক্ষকতা জীবনের বেশিরভাগ সময় কেটেছে এবং এখান থেকে আমার পদোন্নতি হয়। আমি সহকারী প্রধান শিক্ষক হয়ে এই বিদ্যালয়ে ছিলাম। পরে এখান থেকে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি হওয়ার পরে আমি ঝালকাঠি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করি। ওখানে 2 মাস ছিলাম। ওখান থেকে আবার আমি রাজবাড়ী জেলা শিক্ষা অফিসে জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করি। এখানে আমি প্রায় 4 বছর জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করি এবং পরবর্তীতে 2018 সালের অগাস্ট মাসে অবসর গ্রহণ করি। শিক্ষকতা পেশায় আপনার নিশ্চয়ই কোনো আনন্দ বা কষ্টের স্মৃতি আছে। আমরা সেই আনন্দ বা কষ্টের কোনো স্মৃতি সম্পর্কে কি জানতে পারি? হ্যাঁ, আমি শিক্ষক হিসেবেই আমার জীবন কেটে গেল বলা চলে। তো সেক্ষেত্রে এই দীর্ঘ শিক্ষকতা জীবনে অনেক স্মৃতি আছে, যেগুলো আনন্দের, যেগুলো কষ্টের। তবে তার আগে একটা কথা বলে রাখি যে আমার এই শিক্ষকতা আমি যে আদর্শটা অনুসরণ করেছি সেটা আমার কয়েকজন সহকর্মী অনুপ্রেরণা। যেমন আমার একজন শিক্ষক, পরবর্তীতে উনি আমার সহকর্মী হয়েছিলেন, প্রধান শিক্ষক ছিলেন রেবতী মোহন আচার্য। উনি আল হাজিজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উনি একজন আদর্শ প্রধান শিক্ষক। পরবর্তীতে আমার নিজের যে প্রধান শিক্ষক ছিলেন স্কুল জীবনে, উনি আমার কাছে একজন মহাপুরুষের মতো। কারণ তার আদর্শ একটা স্কুলকে কীভাবে গড়ে তুলতে হয়, সততা, ন্যায়নিষ্ঠা এবং ছাত্রদের প্রতি মমত্ব, ভালোবাসা, এগুলো আমাকে খুব অনুপ্রাণিত করেছে। এরপরে আমি যখন ফরিদপুর হাই স্কুলে জয়েন করি, ফরিদপুর হাই স্কুলে তারাপদ স্যার ছিলেন এবং প্রধান শিক্ষক ছিলেন জাইনুল আবেদিন। এই দুইজনকেও আমি অনুসরণ করার চেষ্টা করেছি। আমার সারা জীবনে আমি এদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছি এবং এদের আদর্শকে লালন করে আমি শিক্ষকতা পেশায় ছিলাম। এখন যদি স্মৃতির কথা বলতে যাই তাহলে আমার গোটা জীবনটাই স্মৃতিময়, শিক্ষকতার স্মৃতি। তো সেক্ষেত্রে অনেক কিছু বলার সুযোগ নেই। 2-একটা ঘটনা বলতে পারি। সেক্ষেত্রে যেমন আমি একটা ঘটনা বলি যে আমি যখন শিক্ষকতা করি তখন রাজবাড়িতে আমি
যখন শিক্ষকতা করি তখন এখানে আমি অনেক দিন যাব, এর ভিতরে আমি সাংগঠনিক কিছু কিছু কাজকর্ম করি। তখন অনেকের মনে এরকম একটা প্রশ্ন আসে যে আমি বাইরের লোক, অর্থাৎ গোপালগঞ্জে আমার বাড়ি, কিন্তু রাজবাড়িতে আমি এতটা মানুষ মানে ছাত্রছাত্রীদের কাছে এত প্রিয় কেন, এবং কারো কারো মনে একটু দ্বিধা সংকোচ এরকম আমাকে নিয়ে একটু প্রশ্ন থাকে। তো তখন আমার কিছু ছাত্র, দুজনের নাম বলবো, একজন মেজবাউল করিম, আশরাফুল আজম শাকির, এই দুজন পৌরসভা থেকে একটা সনদ নেয় আমার স্থায়ী নাগরিক হিসেবে, রাজবাড়ির স্থায়ী নাগরিক হিসেবে, এবং সেই সনদটি একটা অনুষ্ঠানের মাধ্যমে দেয় এবং আমাকে উপহার হিসেবে একটা তমাল গাছ দিয়েছিল। আমি তমাল গাছটা স্কুলে লাগিয়েছিলাম, আর ওই সনদটি এখন আমার কাছে আছে। এটা আমার কাছে ছোট্ট একটা ঘটনা, কিন্তু আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং আনন্দের। তাছাড়াও আমার যারা ছাত্রছাত্রী, এটা আমার কাছে একটা বৃক্ষরোপণের মতো, যে আমি সারা জীবন শিক্ষকতা করেছি এবং এই ছাত্রছাত্রীরা সবাই পরবর্তী পর্যায়ে তাদের কেউ কেউ অনেক বড় পর্যায়ে গিয়েছে, কেউ হয়তো অত বড় পর্যায়ে যেতে পারেনি, কিন্তু ভালো মানুষ হিসেবে তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, বা যে যে পেশায় আছে সে ভালো আছে। তো এই যে যখন দেখি যে বিভিন্ন পেশায় যে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অনেক উঁচু পদে অনেকেই আছে, এবং তারা যখন আমাকে স্মরণ করে বা আমার সাথে যখন কথা হয় তখন গর্বে বুকটা ভরে যায়। এবং এই যে যে তাদের ভালোবাসা, এটাই আমার কাছে সবচেয়ে অমূল্য স্মৃতি। এই ভালোবাসাকে আমি ধারণ করে খুব আনন্দ পাই, ভালোবাসাকে স্মরণ করে আমি খুব আনন্দ পাই। আপনি বলছিলেন আপনি গোপালগঞ্জের মানুষ, কিন্তু সারা জীবনে এই রাজবাড়িতেই আপনাকে শিক্ষকতা করতে দেখলাম। আপনি কি মনে করেন না আপনি রাজবাড়িরই মানুষ? সুন্দর একটা প্রশ্ন। আমি আসলে মানুষের জীবনে ভালোবাসার চেয়ে কোনো বড় প্রাপ্তি আর নেই। তো সেই ভালোবাসাটা আমি রাজবাড়িতে যেটা পেয়েছি, এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে আর আমি কোথাও। স্যার, তো এখানে এখানের ছাত্রছাত্রীদের ভালোবাসা, এখানকার মানুষের ভালোবাসা, এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে আমার কোথাও যাওয়া হয়নি, এবং আমি অবসরের পরেও কিন্তু এখানে রয়ে গেছি। আমার সমস্ত কর্মকাণ্ড রাজবাড়িকে ঘিরে। আমি যখন কোথাও যাই আমি ব্যাকুল হয়ে আসি, ব্যাকুল হয়ে থাকি। এখানে আমার প্রিয়জন আছে, এখানে আমার ছাত্রছাত্রীরা আছে, পথে ঘাটে যখন আমি বের হই সমস্ত পরিচিত মুখ। এখানে আমি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করেছি। এই রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রতিটি গাছ, প্রতিটি ইট কাঠ এর স্মৃতির সাথে আমি মিশে আছি। এখানকার শহীদ মিনার, এখানে যে বিভিন্ন কিছু স্মৃতিময় কিছু গাছ আছে, এগুলোর সাথে আমার সম্পর্ক, এবং দীর্ঘ 25 বছরের স্মৃতি এখানে জড়িয়ে আছে, যার জন্য আমার খুব ভালো লাগার জায়গা রাজবাড়ি। আর আমি এটা মনে করি যে কোনো মানুষ মানে যখন আমরা যেখানে থাকি তখন সেই জায়গাটি তার আপন হয়ে যায়, এবং সে যদি আপন করতে না পারে তাহলে সেই জায়গার প্রতি তার কোনো দায় মানে মমত্ব থাকে না। কিন্তু আমি আসলে রাজবাড়িকে খুব আপন করে নিয়েছি, এবং আমি এক্ষেত্রে বলতে চাই যে রবীন্দ্রনাথের ওই কথাটি, যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আপনার এই আবেগকে রাজবাড়ির মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে মনে রাখবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এবার অন্য প্রশ্নে যেতে পারি। আপনার শিক্ষক জীবনে ফিরে যাই। শিক্ষক হিসেবে কি আপনি তৃপ্ত? আমি কোনো কাজেই শতভাগ তৃপ্তি থাকে না, এটা কোনো ক্ষেত্রে এটা ঘটে না। আমিও সেই অর্থে অতৃপ্তই বলতে হবে, কারণ আমার ভিতরে এখনও একটা তাড়না কাজ করে যে আমার মনে হয় আরও অনেক কিছু দেওয়ার ছিল। আমি মনে করি যে একজন শিক্ষক যেভাবে পারে সমাজ দেশকে দিতে, অন্য কোনো পেশায় এভাবে হয়তো সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমি সততার সাথে আমি এই দায়িত্বটি পালন করার চেষ্টা করেছি। ছাত্রছাত্রীদেরকে আমি আপন ভেবেছি, এবং তাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি যে যাতে করে তারা প্রকৃত অর্থে শুধুমাত্র একটি সার্টিফিকেট অর্জন না করে প্রকৃত অর্থে মানুষ হয়। এবং আমার সারা জীবনের শিক্ষকতা জীবনে আমি এটাই মেনে চলার চেষ্টা করেছি যে ছাত্রদেরকে সত্য সুন্দর কল্যাণের আদর্শে বড় করতে হবে, এবং তাদেরকে শুধুমাত্র একটি সনদের জন্য নয়, একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য তাদেরকে গড়ে তুলতে হবে। এই চেষ্টাটি আমি করে গেছি। আমি জানি না কতটা সফল হয়েছি, আমার ছাত্রছাত্রীরা এটা ভালো বলতে পারবে,
তবে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আপনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধান শিক্ষক হিসেবে যে দায়িত্ব পালন করেছেন সেই অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে চাই। হ্যাঁ, আমি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম 2 বছরের মতো। পরবর্তীতে আমি প্রধান শিক্ষক হিসেবে যখন আমার পদোন্নতি হয়, তখন আমি ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। খুবই অল্প দিন, কিন্তু অল্প দিন হলেও এটা খুবই স্মৃতিসুধায় ভরা। আমি যখন ওখানে যোগদান করি তখন আমি খুব কষ্ট থেকে ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার এক সপ্তাহের মধ্যে আমি তাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা অনুভব করি, এবং আমার তখন মনে হয় যে আমি আর এখান থেকে না গেলেও আমি এখানে কাজ করতে পারবো। আমার প্রথম একটা দায়িত্বই ছিল, আমি চিন্তা করেছিলাম যে একটা স্কুলের প্রধান শিক্ষক মানে স্কুলের প্রাণ, তার দায়িত্ব হলো ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং মানে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই সব কিছুর মধ্যে একটা সুন্দর সমন্বয় করা। এবং আন্তরিকভাবে যদি একজন শিক্ষক চান তাহলে তিনি এটা করতে পারেন। একজন প্রধান শিক্ষক হিসেবে এই কাজটি করা উচিত যে তিনি তার সহকর্মীদের ভালো লাগা মন্দ লাগা এগুলো দেখবেন, সহকর্মীদের সবসময় উজ্জীবিত করবেন, ছাত্রদেরকে সঠিক দিক নির্দেশনাটি দিবেন। এবং এক্ষেত্রে তার পক্ষে সমস্ত ক্লাসে গিয়ে ক্লাস করা সম্ভব হবে না, কিন্তু তিনি যদি আন্তরিক হন তাহলে তিনি ওই চেয়ারে বসেই তার মেসেজটি সবার কাছে পৌঁছে দিতে পারেন। কারণ ওই চেয়ারের প্রতি সবার সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে। ওখান থেকে যদি মানে ঠিক সততার সাথে আদর্শের সাথে কাজ করা যায় তাহলে ওই মেসেজটা সবার কাছে পৌঁছে যায়। আমার মনে হয় যে আমি মাত্র 2 মাস ওখানে ছিলাম, আমার যা চাওয়া ছিল আমি সেইভাবেই ওই 2 মাস দায়িত্ব পালন করতে পারি। এটা আমি অনুভব করি এভাবে যে আমি যখন চলে আসি তখন তাদের ভিতরে আমার প্রতি যে মুগ্ধতা আমি দেখেছিলাম, এটাতে আমার মনে হয় যে তারা আমাকে ভালোবেসে ফেলেছিল, আমিও তাদেরকে ভালোবেসে ফেলেছিলাম। পরবর্তীতে আমি রাজবাড়িতে চলে আসি। ওখান থেকেই তো আপনি রাজবাড়িতে জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে ফিরে এলেন, সে অভিজ্ঞতাটা আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, এই আমি যখন রাজবাড়িতে আসি, এটা 14 সালের দিকে, তো আমি রাজবাড়িতে আসার একটা অদম্য ইচ্ছা থেকে আমি এখানে আসি। কিন্তু এখানে দুটো সরকারি স্কুল ছিল যেখানে আমি আসার সুযোগ ছিল, কিন্তু সেখানে দুজন প্রধান শিক্ষক থাকার জন্য আমি আসতে পারিনি। তা আমি অনিচ্ছা সত্ত্বেও রাজবাড়ী জেলা শিক্ষা অফিসে হিসেবে আসি। কিন্তু আসার পরে আমি অনুভব করলাম যে এটাও একটা জায়গা যেখান থেকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে কাজ করার সুযোগ আছে। আমি গোটা জেলার সমস্ত স্কুল, বেসরকারি কলেজ, মাদ্রাসাগুলোকে নিয়ে ভাবতে শুরু করলাম, এবং আমি কিছুদিন সময় নিলাম। সময় নেওয়ার পরে আমি একটা কর্মপরিকল্পনা করলাম, এবং আমার কর্মপরিকল্পনা অনুযায়ী আমি কাজ করতে থাকলাম। আমি মনে করি যে সেক্ষেত্রে আমি এই যে জেলা শিক্ষা অফিসার হিসেবে যে দায়িত্ব পালন করলাম, সেক্ষেত্রে আমি কিছুটা আমার ইচ্ছা অনুযায়ী আমি সফল হয়েছিলাম। কারণ আমি এখানেও আমার যারা আমার আওতাধীন যে স্কুল, কলেজ, মাদ্রাসার যে সমস্ত শিক্ষক ছিলেন, আমি তাদের যে সমস্ত আর আমার প্রধান আকর্ষণ ছিল ছেলে মেয়েদের সাথে কথা বলা। আমি স্কুলে যেতাম এবং তাদেরকেও ওই সত্য সুন্দর আদর্শের পথটা দেখাতাম। আর একটা কথা বলতাম সবসময় যে একজন মানুষ প্রতিদিনই বড় হয়, তো সেই বড় হওয়াটা বয়সে বড় হয়, কিন্তু সে যদি কোনো মেধার চর্চা না করে, জ্ঞান চর্চা না করে, আমি কিন্তু বই পড়ার কথা বলতাম, তো তাহলে একটা বই যদি সে পড়ে তো কালকেই সে একটা ভিন্ন মানুষ হয়ে যায়। একটা বই তাকে আলোকিত করে তোলে। তো এভাবেই আমি কিছু কিছু বিষয়, খেলাধুলার গুরুত্ব, তারপরে স্কুলের যে অবকাঠামো থাকে, সেই অবকাঠামোর মধ্যে যেমন একটা পতিত জমি থাকে, সেখানে গাছ লাগানোর কথা বলতাম। তারপরে তাদের প্রধান শিক্ষকের সাথে অন্য শিক্ষকদের একটা দূরত্ব থাকে। আমার চেষ্টা ছিল যে প্রধান শিক্ষকের সাথে যাতে অন্য শিক্ষকদের কোনো দূরত্ব না থাকে, সেজন্য তাদেরকে পরিবারের সদস্য হিসেবে মনে করে এবং তাদের সুখ দুঃখকে সেজন্য নিজের সুখ দুঃখ হিসেবে দেখে। তাহলে ওই দূরত্ব যদি না থাকে তাহলে কাজ করতে সুবিধা হয়। সবাই মিলে একটা পরিকল্পনা করবে এবং স্কুলের একটা উন্নতির জন্য কাজ করবে। আর ছেলে মেয়েরাই হলো আমাদের আসল সম্পদ, তো তাদের ব্যাপারে একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকবে, একটা পরিকল্পনা থাকবে। প্রত্যেকের ভিতর কিন্তু একটা হিডেন ট্রেজার থাকে, লুকিয়ে থাকে। এটা শিক্ষকের কাজ হলো এটাকে বের করে আনা। আমি যখনই কোথাও গিয়েছি শিক্ষকদের, প্রধান শিক্ষক যারা থাকেন তাদেরকে এটাই বলার চেষ্টা করেছি যে আপনি দেখেন, খোঁজ করে দেখেন যে আপনার ছেলে মেয়েদের মধ্যে প্রত্যেকের মধ্যেই
অমূল্য একটা সম্পদ লুকিয়ে আছে, আপনি সেটা বের করার চেষ্টা করেন। তো এইভাবে আমি যখন বলতাম তখন আমি দেখতাম যে তাদের চোখে মুখে একটা বিভা ফুটে ওঠে। তো তখন আমি বুঝতাম যে তাদের হয়তো ভালো লাগে। এক্ষেত্রে আমি এখনও অনুভব করি, অবসর জীবনে আমি যখন ওই সমস্ত ছেলেমেয়েদের কারোর সাথে দেখা হয়, শিক্ষকদের কারোর সাথে দেখা হয়, তো তাদের সাথে কথা বলে এখন আমি খুব আনন্দ পাই এবং তারা আমাকে যে ভালোবাসে, এই ভালোবাসাটা আমি অনুভব করি। এটা একটা বড় প্রাপ্তি হিসেবে দেখি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আহ, ছাত্র শিক্ষকের মধ্যে ঠিক পিতা পুত্রের মধ্যে যেরকম একটা সম্পর্ক, ঠিক সেরকম হওয়া উচিত। সহজ সরল, খুবই আন্তরিক সম্পর্কটি হওয়া উচিত। এবং আমি মনে করি যে সন্তান যেমনই হোক, পিতার যে অকথ্য স্নেহ, ভালোবাসা এবং তার মঙ্গল কামনা, এটা পিতা করে থাকেন। ঠিক শিক্ষকেরও ঠিক সেরকম অনুভূতি থাকা উচিত ছাত্রের প্রতি। ছাত্রের যে সম্ভাবনার দিকগুলো আছে, ছাত্র যে ত্রুটিগুলো থাকে, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাকে সঠিক পথে পরিচালনা করা, মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা প্রত্যেক শিক্ষকের থাকা উচিত। আপনি তো একজন জনপ্রিয় শিক্ষক। কিভাবে একজন শিক্ষক জনপ্রিয় হতে পারেন বলে আপনি মনে করেন? আমি ঠিক জনপ্রিয় কিনা এটা বলতে পারবো না, তবে আমার শিক্ষকতাকালীন সময়ে আমি সবসময় ছাত্রদের সাথে একটা সহজ, সুন্দর, আন্তরিক সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছি এবং তাদের সুবিধা অসুবিধা এবং কিভাবে তারা তাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে, এটা আন্তরিকভাবে দেখার চেষ্টা করেছি। একজন শিক্ষক যখন একজন ছাত্রের প্রতি আন্তরিক হয়, তখন ছাত্র শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হয়। এভাবেই মনে হয় ছাত্র শিক্ষকের সম্পর্কটি হওয়া উচিত। শিক্ষকতার বাইরে আপনি তো একজন জনপ্রিয় সংগঠক হিসেবে আপনার অভিজ্ঞতা আমরা জানতে চাই। ধন্যবাদ। আমি শিক্ষকতা পেশার সাথে সাথে আমি মনে করি যে এই সংগঠন করাটাও আমার শিক্ষকতার সাথেই সমান্তরাল একটি কাজ। যখন আমি শিক্ষকতা করতাম, ঠিক সেই সময়ে এক্ষেত্রেও অনেক বেশি সক্রিয় থাকতাম। এবং সেখানে একটা বিষয় হলো যে আমি যে সমস্ত সংগঠনের সাথে যুক্ত হতাম বা যে সমস্ত কাজ আমি করি বা এখনও করি, এই কাজগুলো সবই সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষামূলক। এবং এখানে একটা বিষয় প্রধান থাকে, সেটা হলো বই। যার ফলে আমি এটাও মনে করি যে একটা অন্যরকম শিক্ষকতা। যাই হোক, আমি অনেক ধরনের শিক্ষকতা, অনেক ধরনের সংগঠনের সাথে যুক্ত হয়েছি বা নিজে অনেক সংগঠন করেছি, সক্রিয় থেকেছি, এখনও সক্রিয় আছি। তার মধ্যে আমি যদি বলি, প্রথমত আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের রাজবাড়ী জেলার বই পড়া কর্মসূচির সংগঠক ছিলাম। এটা আমি খুব উপভোগ করেছি এবং এই সূত্রে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সাথেও একটা সম্পর্ক হওয়ার সুযোগ হয়েছিল এবং রাজবাড়ির ছেলে মেয়েদেরকে আলোকিত করার জন্য এটা একটা কাজ ছিল আমাদের। পরবর্তীতে আমরা আরেকটি সংগঠন করি, সেটা হলো মানবিক। এটার সাথে যুক্ত ছিলেন রাজবাড়ী সরকারি মহিলা কলেজের শিক্ষক আক্তার জওয়ান চৌধুরী এবং তৎকালীন রাজবাড়ী সদরের ইউনো মা আব্দুস সামাদ। এই মানবিকের মাধ্যমে আমরা, এটা একটা পাঠচক্র মতো ছিল, এখানে আমরা বিভিন্ন বই পড়তাম, বই পড়ে আলোচনা করতাম। এটা আমাকে একটা বই পড়ার প্রতি দারুণভাবে আগ্রহী করে তোলে। পরবর্তীতে আরও অনেক সংগঠন করেছি, যেমন মুক্তি পাঠচক্র, রাজবাড়ী একাডেমি, প্রথম আলো বন্ধুসভা, রাজবাড়ী আবৃত্তি পরিষদ, অরণি পরিবেশ ক্লাব, ডাক্তার কে.এস. আলম ফাউন্ডেশন। এরকমভাবে আমি অনেক সংগঠনের সাথে যুক্ত হয়েছি। তাছাড়া অনেক সরকারি প্রতিষ্ঠান, যেমন রাজবাড়ী পাবলিক লাইব্রেরি, রাজবাড়ী শিল্পকলা একাডেমি, টাউন হল, এসবের সাথেও আমি যুক্ত হয়েছি এবং এর সদস্য হিসেবে কাজ করেছি। শিল্পকলা একাডেমির সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি। রাজবাড়ির বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হয়, বলা চলে 15 বছর না হলে অন্তত এক যুগ আমি এর বিভিন্ন মঞ্চে আমার একটা দীপ্ত উপস্থিতি ছিল, আয়োজনের সাথে যুক্ত থাকতাম, খুব উপভোগ করেছি এই সমস্ত। তো এখানে আমার যেটা আনন্দটা একটা মুখ্য উদ্দেশ্য ছিল, আর আরেকটা উদ্দেশ্য কাজ করতো যে এক্ষেত্রেও ছেলে মেয়েদেরকে ইনভলভ করা এবং তাদেরকে বইমুখী করা, তাদেরকে সংস্কৃতিমুখী করা, তাদেরকে আলোকিত করা। যেমন আমরা আবৃত্তি চর্চা এখানে হতো আবৃত্তি পরিষদের মাধ্যমে। রবিশঙ্কর মৈত্রী এখানে আমাদেরকে সহযোগিতা করেন এবং রাজবাড়ী আবৃত্তি পরিষদ দীর্ঘদিন যাবৎ রাজবাড়ির ছেলে মেয়েদেরকে আবৃত্তি শিখিয়েছে এবং তাদের অনেকে কিন্তু এখন জাতীয়ভাবে পরিচিত। আপনি তো পরিবেশ নিয়েও কাজ করেন।
এ সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। এই পরিবেশ ক্লাব, এই পরিবেশ ক্লাবের মাধ্যমে কিন্তু আমরা বেশ কিছু কাজ করেছি। যেমন একটা বড় কাজ ছিল আমাদের যে রাজবাড়ী যে পৌরসভা, এই পৌরসভার আমরা জানি যে জলাবদ্ধতা তৈরি হয়। তো এই জলাবদ্ধতা নিয়ে ডক্টর সুলতান আলম এই বিষয়টি নিয়ে উনি ভাবেন, এবং ডক্টর আতিউর রহমান স্যার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, উনি রাজবাড়িতে এসে এই বিষয়টি গবেষণা করেন এবং রাজবাড়িতে কিভাবে এই জলাবদ্ধতা দূর করা যায় এর জন্য তিনি একটি পেপারও তৈরি করেন, এবং সেটা নিয়ে আমরা রাজবাড়ির সুধীজনদের, জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন সুধীজনদের মাঝে আলোচনা করেন যে কীভাবে জলাবদ্ধতা নিষ্কাশন করা যায়। এরকমভাবে বলতে গেলে আরও অনেক কাজ আমরা করেছি। যেমন আমরা বিপন্ন উদ্ভিদ সংগ্রহ করেছি, বিপন্ন যে সমস্ত উদ্ভিদ তাদের নাম সংগ্রহ করেছি। বিপন্ন তালিপাম, এই তালিপাম আমাদের আখতারুজ্জামান চৌধুরীর কথা আগে বলেছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। এটা আমরা রাজবাড়িতে রোপণ করেছি। আমরা নিম গাছ দেখার জন্য আমরা বালিয়াকান্দির একটা জায়গা, আমরা 3 রাত ছিলাম, যে নিমের যে সৌন্দর্য, নিমের দ্বারা যে মানুষ উপকৃত হতে পারে, সেখানে আমরা বেশ রাজবাড়ি থেকে একটা টিম দিয়ে আমরা সেটা করেছিলাম। তো এইভাবেই এই সাংগঠনিক যে কাজকর্ম, এই কাজকর্ম মাধ্যমেও আমি বেশ সক্রিয় থাকার চেষ্টা করেছি এবং কাজ করেছি। সংগঠক হিসাবে আপনার কোনো ছোট স্মৃতি যদি আমাদেরকে বলেন। সংগঠক হিসেবে দীর্ঘদিন কাজ করেছি, অনেক স্মৃতিময় এই দিনগুলো, এবং তার মধ্যে যদি দু একটা বলি, খুব ভালো লাগার স্মৃতি, সেটা হলো আমি খুবই একটা মফস্বল শহর রাজবাড়িতে কাজ করি আমরা। এখানে অনেক সীমাবদ্ধতা আছে, এখানে অনেক সুধীজন গুণীজন রাজবাড়িতে এসছেন। তো আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আমাদের এখানে কবি আবু হাসান শাহরিয়ার, উনি বেশ কয়েকবার এসছেন, ওনাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। ওনার কবিতা আমার ভালো লাগে, বা উনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এসছেন। দেখলাম যে উনি আমাকে একটা বই পাঠিয়েছেন। তা আমি বইটা খুলে যখন দেখতে থাকলাম, তখন দেখি যে উনি সাধারণত যে বইগুলো আমাকে দেন, উনি লিখে দেন যে অমুককে বইটি উপহার দেওয়া হলো বা এরকম, কিন্তু ওই বইটিতে কিছু নেই। তখন আমি লক্ষ্য করলাম যে খুব মনোযোগের সাথে দেখলাম যে ওই বইটি উনি আমাকে উৎসর্গ করেছেন। এটা খুবই ভালো লাগার একটা স্মৃতি। অন্যদিকে আমাদের রবিশঙ্কর মৈত্রী আবৃত্তি শিল্পী, এখন ফ্রান্স প্রবাসী, উনিও তার একটি খুবই জনপ্রিয় বই যে আবৃত্তি, এই বইটি আবৃত্তি আমাকে উৎসর্গ করে। ওভাবেই উনিও অন্য একজনের মাধ্যমে পাঠিয়েছিলেন, আগে আমাকে বলেননি। ওটা আমি দেখে খুব অভিভূত হয়েছিলাম। তাছাড়াও আরও অনেক স্মৃতি আছে যেগুলো বলতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অনেক মুগ্ধতা আমার আছে। অনেক অনেক মানুষ রাজবাড়িতে এসতেন, এবং সেই সমস্ত মানুষগুলো বিরল সুন্দর মানুষ। আমি তাদের দু একজনের কথা যদি বলি, যেমন আমাদের মুজাফফর আহমেদ, ডক্টর অ্যাডভোকেট সুলতানা কামাল, তারপরে আব্দুল নত্তুষার, কবি সমুদ্রগুপ্ত, তারপরে কবি নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আতিউর রহমান, এরকম অনেকেই রাজবাড়িতে এসছেন, এবং তাদের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং পরবর্তীতে দেখা গেছে যে এই সম্পর্কটা খুব দীর্ঘস্থায়ী। এটা আমার একটা খুবই ভালো লাগার স্মৃতি। তাছাড়া কাজ করতে গিয়ে যে আনন্দ, আমি মনে করি যে এটাই সবচেয়ে বড় ভালো লাগা বা বড় স্মৃতি আর কি আমার জীবনে। আপনি তো রশিদ চৌধুরী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ছিলেন, এ সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। রশিদ চৌধুরী এ জেলার বরেণ্য চিত্রশিল্পী, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তারই ছাত্র শিল্পী মনসুরুল করিম, তিনিও 21-এর পদকপ্রাপ্ত। তিনি রাজবাড়িতে এসে রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ গড়ে তোলেন, এবং তিনি যখন প্রথম শুরু করেন সেই সময় আমাকে সবাই সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়। এইখানে আমরা এই সংগঠনের উদ্যোগে আমরা বেশ কিছু কর্মশালা করেছি, এবং এখানে অনেক বরেণ্য ব্যক্তিত্ব এসেছেন, যেমন আমাদের বর্ণশিল্পী রফিকুল নবী, হাশেম খান, তারপরে আবদুল্লাহ খালিদ, এরা এসছেন এবং কর্মশালা করেছেন, তাদের চিত্র প্রদর্শনী করেছেন। উনি আমাদের মনসুরুল করিম স্যার এখানে বুনন আর্ট স্পেস গড়ে তুলেছেন। এর মাধ্যমে আমাদের একটা বেশ কিছু চিত্রকর্মের নিয়ে আমাদের বেশ একটা ভালো কাজ এখানে রাজবাড়িতে হয়েছে। জনপ্রিয়তার পাশাপাশি আপনি তো শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদাও পেয়েছেন, আমরা সে সম্পর্কে একটু জানতে চাই। একজন শিক্ষকের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার
শ্রেণীতে সফলতার উপরে। শ্রেষ্ঠ শিক্ষকের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার, এটা আমাকে উদ্দীপ্ত করেছিল। 2003 সালে আমি এটা পাই। এছাড়া বিএসবি ফাউন্ডেশন, এই বিএসবি ফাউন্ডেশন আমাকে শ্রেষ্ঠ শিক্ষকের একটা সম্মাননা দিয়েছিল। তবে আমি মনে করি যে ছাত্রছাত্রীদের ভালোবাসাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার, যেটা আমি সারা জীবন পেয়েছি এবং উপভোগ করেছি। সংগঠক হিসেবে আপনার তো অনেক অর্জনও আছে, আমরা সে সম্পর্কে জানতে চাই। আমি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি এবং কাজ আনন্দের জন্য করেছি, কিন্তু আমি দেখেছি যে আমি আগে দু একটা বিষয় উল্লেখ করেছি, তার সাথে আমাকে বাংময় সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এটা আমাকে একটা সম্মাননা দিয়েছিল। এটার উদ্যোক্তা ছিলেন কবি আবু হাসান শাহরিয়ার এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের বরেণ্য কবি নুরুল হুদা এবং বাংলা একাডেমির সদ্য প্রয়াত এবং সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান। অন্যদিকে আরেকটা প্রাপ্তি হলো পুরাতন পাতা সাহিত্য সংস্কৃতি পরিষদ, নারায়ণগঞ্জের। এখানে সারা দেশের কবি সাহিত্যিকরা উপস্থিত ছিল, সেখানে আমাকে সংগঠক হিসেবে তারা সম্মাননা দিয়েছিল। তো সেই সম্মাননাটিও আমি মনে করি যে কোনো ধরনের কাজে কিছু প্রাপ্তিটা মানুষকে অনুপ্রাণিত করে। আমি অনুপ্রাণিত হয়েছিলাম। এক্ষেত্রে আমি যে কথাটি বলবো সেটা হলো যে এই কাজের মাধ্যমে যে একটা তৃপ্তি, সেটাই আমার জন্য বড় ধরনের পুরস্কার, বড় ধরনের প্রেরণা। আপনার তো দুটি পরিচয়, শিক্ষক এবং সংগঠক। এই দুটি পরিচয়ের মধ্যে কোন পরিচয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অবশ্যই আমি শিক্ষক এবং শিক্ষক, কারণ আমি শিক্ষক বলেই কিন্তু সংগঠক। আমি আগেই বলেছি যে সব কাজ আমি করেছি সেটা শিক্ষকতার সূত্রে সাংগঠনিক কাজকর্মে যুক্ত হওয়া। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি শিক্ষক পরিচয়ে তৃপ্ত। তবে আমার সাংগঠনিক যে কাজকর্ম সেটাকেও আমি উপেক্ষা করতে চাই না, বা সেটাকেও আমি যে একেবারে দূরে সরিয়ে রাখবো তা নয়। দুটো পরিচয়ে আমি গর্বিত, তবে শিক্ষক সত্তাটিকে আমি এগিয়ে রাখবো। ঠিক আছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি প্রশ্ন করতে চাই। স্কুল ভিত্তিক অনলাইন শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য কতটা উপযোগী বলে আপনি মনে করেন? আমি বর্তমান যে প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনের অবস্থা, এটা প্যান্ডামিকের কারণে আসছে তা নয়, এটা আমাদের আগের থেকেও শিক্ষক বাতায়নে এই ধরনের কর্মসূচি চালু ছিল। কিন্তু যখন স্কুলগুলো বন্ধ হয়ে গেল তখন এটাকে সরকার বাধ্য হয়ে এটাকে অনেকটা বাধ্যতামূলক করেছে। কিন্তু আমি মনে করি যে এভাবে ঠিক প্রকৃত অর্থে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া যায় না। এখানে দুটো কারণ। আমি মনে করি যে ছাত্ররা যখন একটা মোবাইল হাতে পায় এবং মোবাইলে যখন ইন্টারনেট সংযোগ থাকে, তখন তারা এই ধরনের যে ক্লাস, এই ক্লাসের চাইতে তারা গেমের দিকে তাদের আকর্ষণ থাকে, যার ফলে তারা সুযোগ পেলেই তারা ওদিকে ঝুঁকে পড়ে। আর অন্যদিকে আমি তো মনে করি যে আমরা যত উন্নত হচ্ছি ততই আমাদের শিক্ষা ব্যবস্থা একটা গতানুগতিক ধারার মধ্যে চলে যাচ্ছে। সেই যে পাঠশালা, সেই যে তপবন, সেই যে গাছতলায় বসে শিক্ষা, সেই যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, শিক্ষা ব্যবস্থাটা যদি এরকম হতো, আধুনিকতার সাথে এইগুলো যদি যোগ হয়, তাহলে প্রকৃত একটা শিক্ষা আমরা পাবো আর কি। তা আমি মনে করি যে আমরা অতীত এবং বর্তমানের মধ্যে একটা সমন্বয় করি এবং শিক্ষাটাকে সেভাবে সম্ভব হয়, তাহলে আমাদের ছেলেমেয়েদের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় হবে। শিক্ষার্থীদের শাসনের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে, এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমি মনে করি যে এই বিধিনিষেধগুলো যথার্থ, কারণ শিক্ষার্থীদের শাসন করে কখনো শেখানো যায় না। একটা উদাহরণ দিই, যে একটা ছেলে বা মেয়ে তার বাবা মায়ের সাথে থাকে, শিক্ষকদের সাথে থাকে। এখন বাবা মা শিক্ষক তারা কি সবসময় শাসন করেন? তা করেন না, কিন্তু তার মধ্যেও তো বেশিরভাগ ছেলে মেয়ে জীবনের একটা গন্তব্য খুঁজে পায়। তো সেক্ষেত্রে তো শাসনের প্রয়োজন হয় না। তো আমি মনে করি যে শাসন করার চাইতে ছাত্রছাত্রীদের সাথে একটা সহজ সম্পর্ক গড়ে তাদের সমস্যাগুলো অনুধাবন করে তাদের যে লক্ষ্য বা তাদের যে প্রচেষ্টা বা তাদের ভিতরে যে প্রতিভা, সেই প্রতিভার পরিচর্যা করলেই, নিবিড়ভাবে পরিচর্যা করলেই ছেলেমেয়েরা সঠিকভাবে মানুষ হতে পারে। এখানে একটা অ্যাপোলজি আছে আমার, সেটা হলো যে আমি কিন্তু আমার শিক্ষকতা জীবনের একটা পর্যায় পর্যন্ত ছাত্রদের শাসন করেছি। তখন অবশ্য শাসনের যুগও ছিল, কিন্তু
আমি এখন সেই শাসনের জন্য আমি খুব অনুতপ্ত, কারণ আমি অনেক ছেলেকে শাসন করেছি, তারা সেই সময় সেই শাসনগুলো মেনে নিয়েছে, কিন্তু আমি মনে করি যে শাসন করার চাইতেও আমার মনে হয় যে আমি তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারতাম। আপনি যদি শিক্ষক না হতেন তবে কি হতেন? আমি শিক্ষক না হলে কৃষক হতাম। আমার কৃষিকাজ খুব ভালো লাগে, আর আমাদের কর্তৃকভাবে কৃষিকাজ রয়েছে, কিন্তু আমি মনে করি যে বাই চান্স আমি শিক্ষক, কিন্তু মানসিকভাবে আমি কৃষি পরিবারের সন্তান হিসেবে এখনও, যদিও কৃষির সাথে আমি যুক্ত নেই, কিন্তু এটাকে আমি মনে করি। অবসরের পর বেশ কিছু সাংগঠনিক কাজে আপনি নিজেকে ব্যস্ত রেখেছেন, এরপরেও তো বেশ কিছু অবসর পান, সে সময়টা আপনি কি কাজে ব্যয় করেন? আমি অবসর সময়ে যতটুকু পাই বই পড়তে পছন্দ করি। ছোটোবেলা থেকেই বই পড়া আমার অভ্যাস। বই পড়া, বই কেনা, প্রিয়জনকে বই উপহার দেওয়া, বই নিয়ে আমার একটা জগৎ আছে। এই আমার কিছু সংগ্রহ আছে। আমি যখন ওই সংগ্রহশালায় ঢুকি তখন আমি একটা অন্য আনন্দলোকে বিচার করি। এটা আমার একটা আনন্দের জায়গা। আর গান শুনে এই বই পড়ে গান শুনে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিটি মানুষেরই কিছু স্বপ্ন থাকে, আপনি কি আপনার স্বপ্নগুলোকে ছুঁতে পেরেছেন? যদি স্বপ্নের কথা বলি তাহলে আমার স্বপ্ন হলো সুন্দরের সাধনা। একটু বিস্তারিত যদি বলতে হয় তাহলে আমি আজন্ম স্বপ্ন দেখেছি শিশুদের সাথে কাজ করার জন্য, প্রকৃতির সাথে কাজ করার জন্য এবং বইয়ের সাথে কাজ করার জন্য। তা আমি সেই স্বপ্নগুলো নিয়েই কাজ করতে চাই। আর একটি স্বপ্ন দেখি, সেটা হলো একটি প্রতিষ্ঠান যেখানে আধুনিকতা এবং আমাদের ঐতিহ্য এর সমন্বয়ে একটি প্রতিষ্ঠান। আমাদের শিশুরা ঐতিহ্যের সাথে আধুনিকতার একটা যোগসূত্র স্থাপিত হবে এবং সেভাবে তারা বড় হবে। এরকম একটি প্রতিষ্ঠানের স্বপ্ন দেখি। আমি থাকতে চাই শিশুদের সাথে, আমি থাকতে চাই বইয়ের সাথে, আমি থাকতে চাই প্রকৃতির সাথে। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো সুন্দরের পূজারী সৈয়দ সিদ্দিকুর রহমানের কথা। আমরা তার সুন্দর অবসর জীবন কামনা করছি। প্রিয় দর্শক, টিভি রাজবাড়ির বিশেষ আয়োজন রাজ দরবারের পক্ষ থেকে আমরা নিয়মিত জেলার গুণীজনদের নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।